চলো, তো আমাদের ক্লাস 7-এ তোমাদের যে লেসন 5টা আমরা করিয়েছিলাম, যে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। তো আজকে তোমাদের আমি অ্যাক্টিভিটিস যতগুলো আছে সেগুলোতে আলোচনায় যাব। কিন্তু আমি যেটা প্ল্যান করেছি যে অ্যাক্টিভিটিস যতগুলো তোমাদের আছে আমি সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করাচ্ছি না। আমি মেনলি আজকে ফোকাস যেটা দিয়েছি বা জোর যেটা দিয়েছি, তোমাদের যেটা সবচেয়ে কনফিউশন হবে বা যেটা হয় অনেক সময় আমাদের স্টুডেন্ট আমাকে বলে আর কি, যে সামারি। সো সামারিটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সামারিটা যদি ভালো করে জানতে পেরে যাও, এটা আজীবন তোমাদের কিন্তু চলতে থাকবে, কন্টিনিউশন প্রসেস ইউমে। সো যখন তোমরা আরও বড় হবে, যখন 9-10-এ উঠবে, সেখানে প্রেসি লিখতে হবে, 11-12-এ প্রেসি থাকবে, এবং যখন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা বসতে যাবে সেখানেও কিন্তু তোমাদেরকে প্রেসি ব্যাপারটাকে লিখতে হয়। তো সামারি আর প্রেসির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। আমরা যেটা করি সেটা হলো যে প্রেসিতে আমরা যখন আমরা কোনো প্রেসি করি, প্রেসি ওয়ান টাইপ অফ সামারাইজেশন, বাট পার্থক্য এটা যে প্রেসির সামারিটা আরও বেশি হয়। কেমন, ধরো একটা ওয়ার্ড, টোটাল ধরো নাম্বার অফ ওয়ার্ডস একটা প্যাসেজে থাকে, তো 30টা আছে ধরে নিলাম আমি জাস্ট। তো যদি ওটা প্রেসি করতে হয় তাহলে ওটা 1/3 আমরা করি, মানে 10টা ওয়ার্ডের মধ্যে তোমাকে ওটা কমপ্লিট করার চেষ্টা করতে হয়। এবং যখন প্রেসি লেখা হয় তখন একটা টাইটেল দিতে হয়, যেটা যে প্যাসেজটার সম্বন্ধে তুমি প্রেসিটা লিখছো তার একটা টাইটেল দিতে হয়। কিন্তু সামারিতে এই ব্যাপারটা করতে হয় না, টাইটেল সেরকম লাগে না। এবং সেখানে একটা মোটামুটি হাফ ওয়ার্ড, মানে টোটাল যা ওয়ার্ডস থাকে তার হাফ ওয়ার্ড দিলেই তোমার কাজ চলে যায়। কিন্তু মেইন যে বিষয়টা, যে লেখার স্টাইলটা, দ্যাটস আর সেম ইন পেসি অর ইন এ সামারি। ওকে, সো আজকে আমি যেটা তোমাদের করাবো যে সামারি ব্যাপারটা কি করে হয়, সামারি কিভাবে লিখতে হয়, এবং কিছু এক্সাম্পলস দেব। তারপরে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদের করিয়ে দেব। এবং তারপরে আরেকটা যে অ্যাক্টিভিটিস তোমাদের করিয়ে দেবো আমি, সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস। যেটা আছে তোমাদের বইয়ে কিছু কম্পাউন্ড ওয়ার্ডস দিয়েছে, আমি এর সাথে আরও কিছু কম্পাউন্ড ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দেব তোমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, সো লেটস স্টার্ট। তো প্রথমে যখন আমি সামারি নিয়ে আলোচনা করতে যাব, তখন প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে প্যাসেজ থাকে না, সেই প্যাসেজগুলোকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি ডেসক্রিপটিভ, ওকে, একটাকে বলছি আমরা ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ বাংলা কি বলবো, বর্ণনামূলক। মানে হচ্ছে কি, যে কোনো একটা ঘটনা, ডেসক্রাইবিং প্লেস, সিনস, অবজেক্টস, এইগুলোকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ। ডেসক্রাইবিং সিন, প্লেস, অবজেক্ট, এই সবগুলোকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ। এটা এক ধরনের প্যাসেজ হতে পারে। আর একটা প্যাসেজকে বলতে পারি আমরা ন্যারেটিভ। ওকে, ন্যারেটিভ কি, ন্যারেটিভ হচ্ছে যেখানে একটা তোমাদের ঘটনা থাকবে, ঘটনা প্রবণ বা ঘটনা প্রধান। ওকে, ঘটনা প্রধান। আচ্ছা, এখানে আমরা কোন কোন প্যাসেজগুলোকে আমরা ন্যারেটিভ প্যাসেজ বলতে পারি? আমরা সাধারণত ন্যারেটিং স্টোরি, ইভেন্টস, এগুলোকে আমরা ঘটনা প্রধান বলতে পারি। স্টোরি, ইভেন্টস, এগুলোকে বলতে পারি আমরা ন্যারেটিভ। আর এক ধরনের প্যাসেজ হয় যেটাকে বলে রিফ্লেকটিভ বা ভাব প্রধান। এটাকে বলা হচ্ছে ভাব প্রধান। ধরো এটা কি ধরনের হয় লেখাটা, এটা একটু টাফ হয়। কাইন্ডনেস অফ গড, উপদেশ কোনো কিছু থাকে, একটা সেগুলো কোনো কিছু লেখা থাকে, তখন আমরা এই ধরনের জিনিসগুলোকে বলে থাকি কাইন্ডনেস অফ গড। ওকে, তো এই ধরনের জিনিসগুলোকে আমরা রিফ্লেকটিভ বলে থাকি। এবার মেন ব্যাপারটা আমি কেন লিখলাম, যে প্যাসেজের ভাগগুলো যে তোমাদের শেখাচ্ছি, কেন শেখাচ্ছি? এই জন্য শেখাচ্ছি, যখন তুমি প্যাসেজটা পড়ে সামারি করতে যাবে তখন প্রথমে দেখতে হবে তোমাদের প্যাসেজটা কি প্যাসেজ, এটা প্রথমে তোমাকে বুঝে নিতে হবে। তো সেটা যদি ডেসক্রিপটিভ অর ন্যারেটিভ হয় দেন নো প্রবলেম, কারণ সেটাকে সামারি করা খুব সহজ হয়ে যায়। ওকে, যদি সেটা রিফ্লেকটিভ হয় তখন একটু সমস্যা আসতে পারে, এটার জন্য আমাকে করতে হলো। এবার যেটা করা সেটা হলো যে তুমি কি করে সামারি লিখবে। তোমাদের বইতেও দেওয়া আছে, দেখবে আমি আরো সংক্ষেপে এবং সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সামারিটা তুমি কিভাবে লিখবে।
তো প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সামারি যখন তুমি প্যাসেজটা পড়ছো, প্যাসেজটা তোমাকে পড়ে জানতে হবে এটা কি ধরনের প্যাসেজ, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ আর রিফ্লেক্টিভ। কেন? যদি সেটা ডেসক্রিপটিভ অর ন্যারেটিভ হয় তাহলে তুমি ওখান থেকে মেন যে ওয়ার্ডস, মানে তোমাকে যখন সামারি লিখো পুরোটা তো লেখার দরকার নেই, মেন ঘটনাগুলোকে নিয়ে নেওয়া, তো সেটা ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ হলে বের করতে সুবিধা হয়। যদি সেটা রিফ্লেক্টিভ হয় তার মেন ওয়ার্ডগুলো সাধারণত দেখতে পাওয়া যায় উপরের দিকেই থাকে, নিচের দিকে খুব একটা থাকে না। তাহলে এখন কথা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে প্যাসেজটাকে চিহ্নিতকরণ, যে এটা ডেসক্রিপটিভ না ন্যারেটিভ না রিফ্লেক্টিভ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, প্যাসেজ চিহ্নিতকরণ। নাম্বার 2 অর বি লিখলাম আমি। নাম্বার 2 হচ্ছে কি, যে বিষয়বস্তু সম্বন্ধে লেখক কি বলেছেন তা বোঝার চেষ্টা করতে হবে। মানে যে বিষয়টা তুমি প্যাসেজটাকে নিয়ে সামারি করতে যাচ্ছ সেটা লেখক কি বলতে চাইছে এখান থেকে, তো সেটা বুঝবে কি করে? তার জন্য তোমার প্যাসেজটাকে বারবার পাঠ করতে হবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট কি বলবো, যে প্রতিটা শব্দের বা বাক্যের অর্থ না জানলেও কিন্তু কোনো ভয়ের কিছু নেই। মেন ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা যেটা আছে সামগ্রিকভাবে প্যাসেজটির যে ভাবার্থ বা সামারি, এটা জানলে কিন্তু কাজ হয়ে যাবে। তার মানে এটা কোনো ব্যাপার নেই যে তোমাকে প্রতিটা শব্দের বা প্রতিটা বাক্যের মানে পুরো জানতে হবে, এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। তা প্রতিটা শব্দের বা বাক্যের অর্থ না জানলেও হবে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, এবার যেটা মেন ব্যাপারটা হচ্ছে যে বাক্যগুলোকে এমন ভাবে সাজাতে হবে সেইগুলো যেন একটা সম্বন্ধ রচনা করে, যেন একটা মানে নিরবিচ্ছিন্ন যেন ব্যাপারটা না হয়, কেমন একটা সম্বন্ধ যেন তৈরি হয়। মানে তুমি ধরো প্রথম প্যাসেজটা পড়লে বা প্রথম সেন্টেন্সটা বা দুটো সেন্টেন্স পড়লে, সেখান থেকে একটা মানে বেরিয়ে আসবে যে তুমি নিজের ভাষায় লিখতে যাবে, পরপর ওয়ার্ডগুলো বা বাক্যগুলো সাজালে যেন সম্বন্ধ রচনা হয়। ওকে, তারপরে কি করতে হবে, ডাইরেক্ট স্পিচ, তোমার ন্যারেশনে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ শিখেছো, সো ডাইরেক্ট স্পিচের ব্যবহারটাকে বন্ধ করতে হবে। ওকে, ডাইরেক্ট স্পিচের ব্যবহার হবে না। আর কি, নিজের ভাষায় লিখতে হবে। এটা একটা। আর একটা কি, তোমার কোনো মতামত তুমি যোগ করতে পারবে না। ঠিক আছে, তোমার মতামত যোগ হবে না, এবং অপ্রয়োজনীয় যে দৃষ্টান্ত বা উদাহরণ যদি থাকে সেটাকে বাদ দিতে হবে। উদাহরণ বাদ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর কি, এবার তোমাকে আমি কিছু এক্সাম্পলস দেখাবো যে কিভাবে এগুলোকে আরো সহজভাবে আমি করতে পারছি। দেখ, প্রথমে যদি বলি আমি যে একটা এক্সাম্পল ধরো দিচ্ছি তোমাকে আমি, হি অ্যাক্টেড ইন এ ম্যানার, সেন্টেন্সটা লিখছি দেখো, হি অ্যাক্টেড ইন আ manner, he acted in a manner, okay, he acted in a manner that is not warranted by the law, that is not warranted by law, he acted in a manner that is not warranted by law। একটা সেন্টেন্স লিখেছি দেখো, তো এই সেন্টেন্সটাকে আমি সামারি করতে চাইছি।
তো আমি এক কথা কিভাবে বলতে পারি, সে এমন একটা কাজ করছে এটা ল সাপোর্ট করে না। সো আমি কি বলতে পারি এটাকে, হি অ্যাক্টেড ইললিগালি। কি বুঝতে পেরেছো, হি অ্যাক্টেড ইললিগালি, যেটা সে মানে আইন বা ল যেটাকে সাপোর্ট করছে না, সেটা হচ্ছে হি অ্যাক্টেড ইললিগালি। এত বড় জিনিসটা ছিল, হি অ্যাক্টেড ইন এ ম্যানার দ্যাট ইজ নট ওয়ারেন্টেড বাই ল, হি অ্যাক্টেড ইললিগালি। এই শর্ট করলাম আমরা, এবার শর্টটা করলাম, নিজের কোনো মতামত আমি দিইনি, জাস্ট কি করলাম এই ফুল ফর্মটাকে চেষ্টা করেছি একটা শর্ট করে নেও। আর একটা এক্সাম্পলস দিচ্ছি, দেখো যদি বলি আমি যে হিজ কারেজ ইন ব্যাটল okay, his courage in battle might without exaggeration okay, might without exaggeration be called lion like, be called lion like. His courage in battle might without exaggeration be called lion like. So exaggeration মানে কি, আমি কি বলেছিলাম, when I talking about the summary of rules that you have not know the whole words and whole sentences. ওকে, সো সমস্ত ওয়ার্ডের বা সমস্ত বাক্যের মানে না জানলেও চলে, তবু আমি বলে দিচ্ছি এখানে এক্সেগ্রেশন মানে হচ্ছে অত্যুক্তি, মানে এটা অত্যুক্তি হবে না যে, এরকম টাইপের ব্যাপারটা আর কি। সো হিজ কারেজ ইন ব্যাটল মাইট উইদাউট এক্সাজারেশন বি কল্ড লায়ন লাইক, মানে এটাকে শর্ট করে তাহলে কি বলতে পারি, আমি জাস্ট খুব সংক্ষেপে বলতে পারি হি ওয়াজ ব্রেভ ইন ব্যাটলফিল্ড, হি ওয়াজ ব্রেভ ইন battlefield. এক কথায় বলে দিলাম আমি যে হিজ কারেজ ইন ব্যাটল মাইট উইদাউট এক্সাজারেশন বি কল্ড লায়ন লাইক, হি ওয়াজ ব্রেভ ইন ব্যাটলফিল্ড। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। আমি এরপর আরো দু তিনটে প্যাসেজ আমি তোমাদের করাচ্ছি, যেখান থেকে তোমরা আমি সহজভাবে কি করে সামারিটা করা যায় তার একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। ও দেখো আমি তোমাদেরকে একটা এখানে প্যাসেজ দিয়েছি, একটা ছোট্ট একটা প্যাসেজ দিয়েছি, যেটা কিভাবে আমি সামারি করছি সেটা এখানে করে দেখাচ্ছি। ওকে, কি আছে দেখো, ওয়ান্স আ লিটল মাউস while playing ran across a sleeping lion's face. ব্যাস এই পর্যন্ত থাক। কি বলা হচ্ছে, ওয়ান্স আ লিটল মাউস while playing ran across a sleeping lion's face। তা আমি এটা কি বলতে পারি, সো ওয়ান্স আ লিটল mouse disturbed a lion. Once a little mouse disturbed a lion. So once a little mouse while playing ran across a sleeping lion's face. এটা আমি আর অতটা বললাম না। ওকে, so the lion awake in anger and caught the mouse in its paw. The mouse begged for pardon. Okay, so lion awake in anger and caught the mouse in its paw. Okay, so আমি এখানটা কি বলছি, আমি শুধু জাস্ট এটা পড়ে দিলাম যে once a little mouse disturbed a lion. এবার কি বলছি আমি এখান থেকে বললাম যে the lion caught the mouse, এখানে কি বললাম এবার, the lion caught the mouse, the lion caught the mouse and okay, the lion caught the mouse and going to kill. Okay, and going to kill. And going to kill. এবার কি বলা হচ্ছে, তারপর দেখো বলা হয়েছে the mouse begged for pardon. It said
I am very sorry, please pardon and spare my life, one day perhaps I may help you. The lion laughed but pardoned the mouse, so the mouse thanked him and ran away in joy. এবার আমি এই কথাটা আরো ছোট করে দিচ্ছি কি, ইট, যেহেতু র্যাটটা কি খুব ছোট্ট প্রাণী, সো তার পরিবর্তে আমি প্রোনাউন কি ইউজ করব, ইট। সো বাট ইট বেগড ফর পার্ডন। ওকে, সে কমা দিয়ে দিলাম এখানে একটা, বাট ইট begged for pardon। এই যে বলা হয়েছিল the mouse begged for pardon, so but it begged for pardon and was let go, and was let go. So once a little mouse disturbed a lion, the lion caught the mouse and going to kill, but it begged for pardon and was let go. বাস এটা হয়ে গেল, গল্প শেষ হবে। তাহলে এত বড় প্যাসেজটাকে আমি কত ছোট্টর মধ্যে নিয়ে আসলাম, এটা হচ্ছে তোমাদের সামারি, আর কিছু না। এবার আমি তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে যেটা তোমাদের দেওয়া আছে সেটা আমি করছি। দেখো কি আছে বইয়ে এটা, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ, হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস and start looking for his coat while he would dance round and hinder them। এরকম টাইপের সেন্টেন্সটা আছে। So then he would spring round the room, কেন, looking for his handkerchief, so he could not find his handkerchief because it was in the pocket of the coat that he had taken off। তো এইটা হচ্ছে মেইন সেন্টেন্স। তো আমি এটা কি বললাম, as his handkerchief was in the pocket of coat, as his handkerchief okay, as his handkerchief was in his pocket of coat which he forgot। Okay, as his handkerchief was in his pocket of coat which is forgot, যেটা সে ভুলে গিয়েছিল। তাই তো পরিষ্কার কথা, যে যেটা কোটে ছিল যেটা সে ভুলে গিয়েছিল। এর ফলে কি হলো, যে এভরিবডি স্টার্ট সার্চিং। সো এর ফলে কি হলো, এভরিবডি স্টার্ট সার্চিং। এভরিবডি স্টার্ট সার্চিং, আর সে কি করলো, অ্যান্ড হি উড ডান্স অ্যারাউন্ড, প্লাস এটা বলেছে তো, অ্যান্ড হি উড ডান্স অ্যারাউন্ড। সো এভরিবডি স্টার্ট সার্চিং হিজ টুলস অ্যান্ড কোট। ওকে, আর সে কি করলো, অ্যান্ড হি উড dance around। বাস এই হয়ে গেল তোমাদের সামারি, আর কিছু নেই সামারির মধ্যে। কি বুঝতে পেরেছো সবাই আশা করি। তো এইভাবে আমাদের সামারি করতে হয়। তো আশা করি তোমাদের এই ক্লাসটা বেশ ভালো লেগেছে। আমি প্রতিটা অ্যাক্টিভিটি ওই জন্যই করালাম না, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট, তার জন্য এটা করালাম। সো এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং বেল আইকন যেটি আছে সেটাকে প্রেস করবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। ওকে, থ্যাংক ইউ।